বিশ্বজুড়ে ভয়াবহ রূপ নিয়েছে করোনা ভাইরাসের সংক্রমণ। কোভিড-19-এ প্রতি মিনিটে বাড়ছে মৃতের সংখ্যা। বাংলাদেশও এর ভয়াল থাবা থেকে বাদ যায়নি। করোনার সব খবর, আপডেট এবং পরামর্শ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন করোনা আপডেট। সাথে আছি আমি আখলাকুস সাফা। দেশে 24 ঘন্টায় করোনা ভাইরাসে মারা গেলেন আরও 7 জন। তারা সবাই ঢাকার। নতুন আক্রান্ত 414 জন। পরীক্ষা হয়েছে 3416টি। সংক্রমণের 45 দিন পর মোট আক্রান্তের সংখ্যা ছাড়ালো 4000। ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, মহামারী মোকাবেলায় নতুন করে ডাক্তার নার্স নিয়োগ দিতে যাচ্ছে সরকার। আর ভিআইপিদের জন্য আলাদা কোনো হাসপাতাল হচ্ছে না। করোনা সংক্রমণের অষ্টম সপ্তাহের দিকে বাংলাদেশ। গত 8 এপ্রিল থেকে হু হু করে বাড়ছে এই আক্রান্তের সংখ্যা। কমিউনিটি ট্রান্সমিশনের এ সময় হাতে হাতে ছড়াচ্ছে ভাইরাস। সংক্রমণের চতুর্থ ধাপে 6 জেলা বাদে বাকি 58টিতেই পাওয়া গেছে আক্রান্তদের। শেষ 5 দিনে সংক্রমণের শিকার গড়ে 400-র ওপর। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে তরুণরা, মারা যাচ্ছেন বয়স্করা। আক্রান্তদের প্রায় 70% পুরুষ। 21 থেকে 30 বছরের মধ্যেই এখন পর্যন্ত সর্বাধিক 24% আক্রান্ত ব্যক্তি আছে। কাজেই আমি আবারও বলি, বারবার বলি যে আপনারা এই আমাদের যে তরুণ যুবক সমাজ, আপনারা ঘরে থাকুন। গেল 24 ঘন্টায় মারা গেছেন 5 জন পুরুষ, 2 জন নারী, যাদের 4 জনের বয়স 60-এর ওপর, 3 জন মাঝামাঝি বয়সের। ব্রিফিংয়ের শুরুতেই এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী। 45 দিনে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশের তথ্য পর্যালোচনায় মন্ত্রীর দাবি, বাংলাদেশের অবস্থা ভালো। আমেরিকাতে ওই 45 দিনে আক্রান্ত হয়েছিল 1,20,000 এবং মৃত্যুবরণ করেছিল 24,000। এই তুলনা করলে আমরা দেখতে পাই যে বাংলাদেশের প্রথম 45 দিনের অবস্থান অনেক ভালো। শেষ 24 ঘন্টায় পরীক্ষা হয়েছে 3416 জনের। মন্ত্রী জানান, করোনা যুদ্ধে যোগ হচ্ছেন আরও 2000 ডাক্তার ও 6000 নার্স। নতুন নতুন হাসপাতাল কোভিড রোগীদের জন্য প্রস্তুত করছে এবং বেশ কিছু ডাক্তারদেরও কোয়ারেন্টাইনে যেতে হয়েছে। আমরা আশা করি এই নিয়োগের মাধ্যমে আমাদের স্বাস্থ্যসেবা আগামীতে আরও জোরদার হবে। কোভিড-19-এর শ্বাসকষ্ট নিয়ে আইসোলেশনে লড়ছেন প্রায় 1000 মানুষ। নতুন করে পাঠানো হয়েছে 123 জনকে। স্বাস্থ্যমন্ত্রী জানান, চিকিৎসা হচ্ছে সবার জন্য সমান বিবেচনায়। ভিআইপিদের জন্য আলাদা হাসপাতাল তৈরি করা হচ্ছে, এই বিষয়টি সঠিক নয়। দেশের বাইরে 4500 বাংলাদেশি সবশেষ আক্রান্ত আছেন করোনা ভাইরাসে। আল আমিন হক, যমুনা নিউজ, ঢাকা। এ পর্যায়ে আমাদের সাথে যোগ দিচ্ছেন কুর্মিটোরা জেনারেল হাসপাতালের মেডিসিন ও ডায়াবেটিক চিকিৎসক ডাক্তার KM বশিরুল হক। মিস্টার বশিরুল হক, আপনাকে স্বাগত। আপনার কাছে যে বিষয়টি জানতে চাচ্ছি, আপনারা একদম সরাসরি করোনা রোগী যারা রয়েছেন আক্রান্তদের আপনি চিকিৎসা দিচ্ছেন। আসলে আমাদের পরিস্থিতিটা এখন কি? আমরা কি সেক্ষেত্রে হাইপিক ফার্টিলিটির দিকে যাচ্ছি কিনা? ধন্যবাদ আপনাকে সুন্দর একটি প্রশ্ন করার জন্য। আসলে আমাদের এখন করোনা সংক্রমণের চতুর্থ ধাপ চলছে। তো চতুর্থ ধাপে আপনি নিশ্চয়ই জানেন যে আজকে 24 ঘন্টার মধ্যে আক্রান্ত হয়েছে 414 জন। গতকালকে এই সংখ্যা ছিল 390 জন। তো যত বেশি পরীক্ষা করা হচ্ছে ততই কিন্তু আক্রান্ত রোগীদের সংখ্যা বাড়ছে। তো এই হিসেবে আমরা বলতে পারি যে আমরা আসলে ধীরে ধীরে হাইপিক ফার্টিলিটির দিকে যাচ্ছি। তো যত বেশি পরীক্ষা করা হবে তত বেশি রোগী শনাক্ত হবে এবং তাদেরকে আমরা আইসোলেশন করে আমরা চিকিৎসা দিতে পারবো এবং তাদের কাছ থেকে তাদের নিকটাত্মীয় এবং অন্যান্য যারা লোকজন আছে তাদেরকে আমরা নিরাপদে রাখতে পারবো আশা করি। তো এই পর্যন্ত আজকে মোট 4186 জন আক্রান্ত হয়েছে। তো এখন আমরা অষ্টম সপ্তাহ পার করছি। করোনা আক্রান্তদের রোগীদের আমরা আজকে যদি আমরা হিসাব করি তাহলে এটা প্রায় 45তম দিন। তো অন্যান্য দেশের সঙ্গে যদি আমরা তুলনা করি তাহলে দেখা যাবে যে অনেক দেশে 70-75 দিন পর্যন্ত এই পিকটা অনেক বেশি পরিমাণে ছিল, পিক লেভেল ছিল। তারপর থেকে আস্তে আস্তে কমতে শুরু করেছে। তো সেই হিসেবে ডাক্তার হক, সেগুলো আমরা দেখছি। একটি বিষয় আপনার কাছে জানতে চাই, অর্থাৎ হাইপিক ফার্টিলিটি আসলে কতটা ভয়াবহ সেটা আসলে আপনারা এই বলতে কি বোঝাচ্ছেন? এছাড়া বেশি আক্রান্ত হচ্ছেন তরুণরা, মারা যাচ্ছেন আবার বয়স্করা। আক্রান্তদের প্রায় 70% আমরা দেখেছি চিকিৎসক। এই অবস্থাটা আসলে কিভাবে আপনারা ঠিকঠাক করছেন?
আচ্ছা, এই অবস্থায় আমি আপনার কথার সাথে হচ্ছে সম্পূর্ণ একমত। আমাদের দেশে তরুণরা বেশি আক্রান্ত হচ্ছে, কারণ অনেক তরুণ দেখা যাচ্ছে যে তারা ঘরের ভিতরে থাকতে চাচ্ছে না, তারা বাইরে বেরিয়ে আসছে এবং সংক্রমণ হারটা তাদের দিকে কিন্তু বেশি হচ্ছে। অন্যদিকে বয়স্ক ব্যক্তিরা হচ্ছে বেশি রোগাক্রান্ত হচ্ছে। এর কারণ হচ্ছে যে তাদের মধ্যে অন্যান্য অনেক ধরনের জটিলতা থাকে, যেমন কারো হচ্ছে শ্বাসকষ্ট থাকে, কারো ডায়াবেটিস আছে, কারো কিডনি সমস্যা আছে, কারো উচ্চ রক্তচাপ আছে। এগুলোকে কোমরবিডিটি বলা হয়, এবং এর পরিমাণ যত বেশি থাকবে রোগী তত হচ্ছে মারা যাওয়ার সম্ভাবনা তত বেশি থাকবে। আর তরুণদের হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বয়স্কদের তুলনায় বেশি বলে তারা বেশি আক্রান্ত হওয়া সত্ত্বেও তাদের মধ্যে মৃত্যুর হার বয়স্কদের তুলনায় কিছুটা কম। আর ডাক্তার হক, ফ্রন্ট লাইনের একজন যোদ্ধা হিসেবে আপনার কাছে একটি বিষয় জানতে চাই, আমাদের সুরক্ষা কবচ ঠিকঠাক আছে কিনা, আপনারা যেগুলো ব্যবহার করছেন, আর নতুন করে আর কিছু প্রয়োজন আছে কিনা? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমি গত 9 এপ্রিল যখন হচ্ছে কুর্মিটোলা জেনারেল হসপিটালে হচ্ছে আমার রেগুলার ডিউটি করতে যাই, তখন রোগীর সংখ্যা ছিল হচ্ছে 20 জন। আর 15 এপ্রিল যখন হচ্ছে আমি আমার ডিউটি শেষ করি, তখন রোগীর সংখ্যা ছিল, ভর্তিকৃত রোগীর সংখ্যা ছিল 193 জন, এবং এদের মধ্যে 175 জনই ছিল কোভিড পজিটিভে আক্রান্ত। তো আমাদের এখানে আমরা সুরক্ষার প্রায় সমস্ত আইটেমই আমরা পেয়েছি। আমরা পিপিই পেয়েছি, N95 মাস্ক পেয়েছি, তারপরে হচ্ছে গগলস পেয়েছি, অন্যান্য উপকরণগুলো পেয়েছি। তো আমি মনে করি যে যদি আমাদের হসপিটালের মতো অন্যান্য হসপিটালের এরকম সুযোগ সুবিধাগুলো নিশ্চিত করা যায়, তাহলে ডাক্তাররা হচ্ছে চিকিৎসা প্রদানে ভয় পাবে না, এবং তারা হচ্ছে সক্রিয়ভাবে হচ্ছে রোগীদের চিকিৎসায় অংশগ্রহণ করবে বলে আমার দৃঢ় বিশ্বাস। ডাক্তার হক, একটি বিষয়, হাইপিক ফার্টিলিটি বলতে আসলে আপনারা কি বোঝাচ্ছেন? একই সঙ্গে WHO যেটি বলছে যে পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে এবং আরও ভয়াবহ পরিস্থিতি সামনে আসছে, সেই পরিস্থিতি আসলে বাংলাদেশের বেলায় এর প্রভাব কতটা পড়তে পারে? হাইপিক ফার্টিলিটিটা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আক্রান্তের হার এবং হচ্ছে মৃত্যুর হার। তো যত বেশি আক্রান্ত হবে তত বেশি কিন্তু মৃত্যুর হার বেড়ে যাবে। তো এই আক্রান্তের হার এবং মৃত্যুর হারের মধ্যে একটা হচ্ছে সামঞ্জস্য রয়েছে। তো মৃত্যুর হার যদি বেশি হয়ে যায় তাহলে সেটা কিন্তু হচ্ছে আমাদের দেশের জন্য হচ্ছে ভয়াবহ পরিস্থিতি ধারণ করবে বলে আমি মনে করি। তবে আল্লাহ পাকের রহমতে আমরা এখনও পর্যন্ত হচ্ছে অনেক দেশের তুলনায় আমরা ভালো অবস্থানে আছি, কারণ আমাদের মৃত্যুর সংখ্যা কিন্তু কম। আপনি জানেন বোধহয় আজকে পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে মোট 127 জন, যেখানে এরকম 45তম দিনে অনেক দেশে কিন্তু মৃত্যুর সংখ্যা ছিল কয়েক হাজারের উপরে। ডাক্তার হক, আপনাকে ধন্যবাদ, আপনি থাকবেন আমাদের সঙ্গে, আমরা আবারও ফিরবো আপনার কাছে। করোনা ভাইরাস সংক্রমণ রোধে সাধারণ ছুটি আরও 10 দিন বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। 5 মে পর্যন্ত ছুটি বাড়ানোর আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বলা হয়, শ্রমিকদের নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করে ঔষধ উৎপাদন ও রফতানিমুখী শিল্পসহ সব কারখানাই আসলে চালু থাকবে, তবে ছুটিকালীন সময় বন্ধ থাকবে সব শিক্ষা প্রতিষ্ঠান। উৎপাদন ও সরবরাহ ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট ক্ষেত্র ও গণপরিবহন পর্যায়ক্রমে খুলে দেওয়া হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। 8 মার্চ প্রথম করোনা আক্রান্ত রোগী পাওয়ার পর গত 26 মার্চ থেকে 4 এপ্রিল, পরে 5 থেকে 9 এপ্রিল, তারপর 14 এপ্রিল এবং সবশেষ 25 এপ্রিল পর্যন্ত ছুটি বাড়ানো হয়েছিল। এদিকে 5 মে পর্যন্ত সাধারণ ছুটির মধ্যে চেম্বার জজ আদালত এবং অতীব জরুরি বিষয় শুনানির জন্য একটি একক বেঞ্চ পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট। মঙ্গলবার প্রধান বিচারপতির নির্দেশক্রমে এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করে সুপ্রিম কোর্ট প্রশাসন। পাশাপাশি সপ্তাহে 2 দিন দায়রা জজ আদালত এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা ছাড়ালো 1,85,000 আক্রান্ত, 26.5 লাখেরও বেশি। বুধবার প্রাণঘাতী ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন 84,000-এরও বেশি মানুষ। 2 সপ্তাহের ধারাবাহিকতায় এদিনও সর্বোচ্চ প্রাণহানি দেখেছে যুক্তরাষ্ট্র। একদিনে মারা গেছেন 2300-রও বেশি মানুষ। এ নিয়ে দেশটিতে করোনায় মৃতের সংখ্যা 48,000-এর কাছাকাছি, আক্রান্ত 8.5 লাখ। একই দিন দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু দেখেছে যুক্তরাজ্য, মারা গেছেন 800 মানুষ। দেশটিতে মোট মৃত্যু হয়েছে 18,000-এরও বেশি মানুষের। ইতালি, স্পেন, ফ্রান্সে এ সংখ্যা 68,000। সব মিলিয়ে ইউরোপে ছোঁয়াচে কোভিড-19-এ মারা গেছেন 1,11,000 মানুষ। তবে দিনের হিসেবে মৃত্যু কমেছে অঞ্চলটির প্রায় সব দেশে। বিশ্বের বেশিরভাগ দেশই করোনা মহামারীর প্রাথমিক পর্যায়ে রয়েছে।
প্রাণঘাতী ভাইরাসটি মোকাবেলায় বাকি আরও কঠিন পথ, এমন শঙ্কার কথা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। অন্যদিকে মার্কিন প্রশাসনের হুঁশিয়ারি, এবছর শীতে আরও ভয়াবহ হবে করোনার প্রকোপ। কোভিড-19 থেকে বাঁচতে শারীরিক দূরত্ব ও বিধিনিষেধ মানতে হবে দীর্ঘদিন, একমত ব্রিটিশ গবেষকরাও। মহামারী শুরুর 2 মাসেরও বেশি সময় পেরিয়েছে যুক্তরাষ্ট্রে, কিন্তু ভয়াবহতা কমার লক্ষণ নেই। প্রতি 3 দিনে সংক্রমণের সংখ্যা বাড়ছে 1 লাখ করে। 2 সপ্তাহ ধরে দৈনিক গড় মৃত্যু প্রায় 2200। এর মধ্যেই আসছে শীতে আরও তীব্রভাবে করোনার প্রকোপ দেখা দেবে, এমন হুঁশিয়ারি দিলেন করোনা ভাইরাস বিষয়ক মার্কিন টাস্ক ফোর্স প্রধান। যদিও এই সতর্কতা ততটা আমলে নিচ্ছেন না প্রেসিডেন্ট ট্রাম্প। আমি নিশ্চিত যে শীত নাগাদ আবারও করোনার প্রকোপ বাড়বে, কারণ ভাইরাসটির বংশবৃদ্ধি উচ্চমাত্রার এবং বিশ্বের প্রায় সব ধরনের প্রকৃতি আর আবহাওয়ার সাথেই মানিয়ে নিচ্ছে। কাজেই এরপর পরিস্থিতি কেমন হবে তা অনেকটা নির্ভর করছে আমরা কতটা ভাইরাস নিয়ন্ত্রণ করতে পারছি তার উপর। ভাইরাসটা হয়তো আর কখনোই ফেরত আসবে না, বা আসলেও এর প্রকোপ এবারের মতো তীব্র হবে না। আমার সহকর্মী কেবল একটা শঙ্কার কথাই বলছেন, সে শঙ্কা সত্যি হতে হতে ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের সক্ষমতাও আমরা অর্জন করে ফেলব। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও বলছে ভাইরাস মোকাবেলায় নিতে হবে লম্বা যুদ্ধের প্রস্তুতি। We see different trends in different regions. এক এক অঞ্চলে কোভিড-19 বিস্তারের প্রবণতা এক এক রকম। ইউরোপের পশ্চিমাঞ্চলে মহামারীর প্রকোপ কমলেও পূর্বাঞ্চল, আফ্রিকা, মধ্য ও দক্ষিণ আমেরিকার পরিস্থিতি খারাপ হচ্ছে। বেশিরভাগ দেশেই মহামারী প্রাথমিক পর্যায়ে, অর্থাৎ আরও অনেকটা সময় এই ভাইরাস মোকাবেলা করতে হবে আমাদের। This virus will be with us for a long time. ছোঁয়াচে এ ভাইরাসটির সংক্রমণ রোধে শারীরিক দূরত্বের বিধিনিষেধ মানতে হতে পারে বেশ কয়েক বছর, এমন মত ব্রিটিশ গবেষকদেরও। হঠাৎ সব স্বাভাবিক হয়ে যাবে বলে অনেকেই মনে করলেও তা অবাস্তব। এর কখনোই পুরোপুরি নির্মূল হবে না, আর উচ্চ কার্যক্ষমতা সম্পন্ন প্রতিষেধক বা সুনির্দিষ্ট ওষুধ হাতে আসতে আসতে বছর পেরিয়ে যেতে পারে। ততদিনে রোগ থেকে বাঁচতে গৃহীত সামাজিক পদক্ষেপের সাথে মানিয়ে নেওয়াটাই হবে সঠিক সিদ্ধান্ত। ইতিহাস বলছে 100 বছর আগে এ যাবৎকালের ভয়াবহতম স্প্যানিশ ফ্লু মহামারী স্থায়ী হয়েছিল 3 বছর। সেবারও প্রথম প্রকোপের চেয়ে দ্বিতীয় আর তৃতীয় দফার ধাক্কায় মৃত্যু হয়েছিল বেশি। নুসহাত কামাল, যমুনা নিউজ। দর্শক, করোনা আপডেটে নিচ্ছি একটা বিরতি, আমাদের সাথেই থাকুন। দেখছেন করোনা আপডেট। আমাদের সাথে আছেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের মেডিসিন ও ডায়াবেটিক চিকিৎসক ডাক্তার KM বশিরুল হক। ডাক্তার হক, আপনাকে আবারও স্বাগত। যে বিষয়টি আমরা জানতে চাই, শতকরা 25% আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ অ্যাসিমটোমেটিক পেশেন্ট যারা, অর্থাৎ যাদের কোনো উপসর্গই দেখা যাচ্ছে না, কিন্তু পরে পরীক্ষা কোনোভাবে করে দেখা যাচ্ছে যে কোভিড পজিটিভ পাওয়া যাচ্ছে, তাদের আসলে শনাক্ত করার উপায় কি? অন্যদেরকে এর আওতায় আনার কোনো সুযোগ আছে কিনা? আচ্ছা, এটা শনাক্ত করার একটা উপায় আছে। সেটা হচ্ছে যদি কোনো ব্যক্তি আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসে, অর্থাৎ কোভিড আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসে, তবে তাহলে তাকে পরীক্ষার আওতায় আনা উচিত। এবং ওই ব্যক্তির পরিবারবর্গ যারা আছে তাদেরকেও যদি পরীক্ষার আওতায় আনা হয়, তাহলে আমরা কিন্তু অনেক কেস ডিটেক্ট করতে পারবো। কিংবা বিদেশ থেকে যারা ফেরত এসেছেন, সে সমস্ত প্রবাসীদের সংস্পর্শে যারা এসেছেন, সে সমস্ত লোকদেরকেও যদি আমরা পরীক্ষার আওতায় নিয়ে আসতে পারি, তাহলে আমরা অনেক রোগীদের শনাক্ত করতে পারবো। আর সেক্ষেত্রে আপনাদের তো একটি অভিজ্ঞতা আছে নিশ্চয়ই, আমরা এর মধ্যে শুনতেও পেয়েছি, সেটি হচ্ছে যে অনেক রোগী তথ্য গোপন করছেন, অথবা নিজ এলাকার যে ঠিকানা, সেই ঠিকানাটি পর্যন্ত গোপন করছেন। সেক্ষেত্রে একটি এলাকার অথবা একটি মহল্লার একটি বাড়ির মানুষজন আসলে তারা কিভাবে বুঝতে পারবেন, সেই জায়গায় আসলে মানুষজনের জন্য আপনাদের কি পরামর্শ? আচ্ছা, এটার জন্য হচ্ছে আমরা বলবো যে যারা হচ্ছে যে সমস্ত প্রবাসীরা হচ্ছে দেশে ফিরছেন, সে সমস্ত ব্যক্তিদের বাসার আশেপাশে যারা থাকবেন, তারা অবশ্যই লোকাল অথরিটিকে ইনফর্ম করবেন বা IEDCRকে ইনফর্ম করবেন। এবং যারা হচ্ছে এরকম আক্রান্ত হচ্ছে, আমরা দেখতে পেয়েছি যে ঢাকা থেকে, নারায়ণগঞ্জ থেকে
বিভিন্ন শ্রমিক দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে এবং সেখান থেকে অনেক সংক্রমণ হয়েছে। তো অনেক জায়গাতে এরকম রোগীদেরকে দেখা গিয়েছে যে আশেপাশের লোকজন হচ্ছে তারা হচ্ছে ডিটেক্ট করে আইন প্রয়োগকারী সংস্থার কাছে তথ্য দিচ্ছে। এমনকি এমনও হয়েছে যে হসপিটাল থেকে কিছু রোগীও পালিয়ে গিয়েছে এবং পরবর্তীতে তার এলাকা থেকে তার ব্যাপারে হচ্ছে সব তথ্য জানা গিয়েছে। ডাক্তার হক, আমরা আবারও একটু চিকিৎসার ভিতরে যেতে চাই। অনেকে খুব একটা জটিলতা ছাড়াই সুস্থ হচ্ছেন, আবার অনেককে ভেন্টিলেটর দিয়েও কোনোভাবে বাঁচানো যাচ্ছে না। এই অবস্থায় কারো যদি করোনা পজিটিভ হয় তাহলে তাকে কি পরামর্শ দেবেন? আচ্ছা, করোনা পজিটিভ হলে কিন্তু মৃত্যু না, প্রথম কথা এটা মনে রাখতে হবে। তাকে মানসিকভাবে অনেক শক্তিশালী হতে হবে, মনে করতে হবে যে করোনা হচ্ছে অন্যান্য রোগের মতোই হচ্ছে একটা রোগ, এবং এটা যদি হচ্ছে ঠিকমতো হচ্ছে পরিচর্যা করা যায়, ঠিকমতো যদি হচ্ছে ওষুধ গ্রহণ করা যায় এবং বাসায় যদি পরিপূর্ণভাবে হচ্ছে কোয়ারেন্টাইনে থাকা যায়, তাহলে দেখা যায় 80% লোকের ক্ষেত্রে তাদের হসপিটালে ভর্তি হওয়ার কোনো প্রয়োজন হয় না। হসপিটালে ভর্তি হওয়ার প্রয়োজন হয় সে সমস্ত ব্যক্তিদের যাদের শ্বাসকষ্টের সমস্যাটা তীব্র আকারে ধারণ করে কিংবা তাদের অন্যান্য ধরনের জটিলতা আছে, তাদের কিডনি, হৃৎপিণ্ড কিংবা ফুসফুসে কোনো জটিলতা যারা ভুগছে, তাদের ক্ষেত্রে হচ্ছে আমরা বলবো যে তারা হচ্ছে হসপিটালে এসে তারা চিকিৎসা সেবাটা নিতে পারেন। আর অন্যান্যরা হচ্ছে বাসায় বসেই হচ্ছে চিকিৎসা সেবাটা নেবেন এবং আমাদের সঙ্গে এবং আইইডিসির সঙ্গে বিভিন্ন হসপিটালে যে নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারগুলোতে হচ্ছে তারা যোগাযোগ করবেন হটলাইনে, এবং তারা হচ্ছে প্রয়োজনীয় পরামর্শ সেখান থেকে গ্রহণ করতে পারবেন। আরেকটি বিষয়, আবারও দেখলাম আমরা 10 দিন সরকারি যে ছুটি সেটি বাড়ানো হয়েছে সবশেষ 5 মে পর্যন্ত। এখনকার যে পরিস্থিতি আসলে যেদিকে যাচ্ছে আপনি শুরুতে বলছিলেন, এই অবস্থায় এই ছুটি কি আরও বাড়ানোর সম্ভাবনা আছে কিনা, অথবা আরও কত দিন সময় লাগতে পারে? আসলে আমরা হচ্ছে সবসময় হচ্ছে আশার আলো দেখি। একটা মৃত্যুপথ যাত্রীকেও আমরা কিন্তু আশার আলো দেখাই, যেন সে তার নিজস্ব শক্তি ব্যয় করে সে যেন হচ্ছে ভালো থাকতে পারে। একটা পেশেন্ট, সে ক্যান্সারে আক্রান্ত, আমরা জানি যে তার বেশি দিন আয়ু নেই, কিন্তু তবুও আমরা যেন চাই সেই যেন শেষ দিনটা পর্যন্ত সে হাসি খুশি থাকতে পারে। তো আমরা সেই অভিজ্ঞতা থেকে বলছি যে এখন যেহেতু সংক্রমণটা বেড়েছে, এটা আরও বেশ কিছুদিন হচ্ছে বাড়বে, এবং আমাদের ধারণা অন্যান্য দেশের প্রেক্ষাপটের সঙ্গে আলোচনা করে আমরা হচ্ছে যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে যে আগামী মাস পর্যন্ত সংক্রমণের হারটা ঊর্ধ্বমুখী থাকবে। তারপরে আশা করা যায় যে জুন মাস থেকে সংক্রমণের হারটা কিছুটা কমতে থাকবে। তবে এটা এখনই কিন্তু হচ্ছে আমরা যে এখান থেকে মুক্ত হয়ে যাচ্ছি তা না, কারণ বিশেষজ্ঞরা বলছেন যে এটার প্রকোপ কিন্তু আরও অনেক দিন থাকবে। সুতরাং এখন যে লকডাউন চলছে, এটা যদি হচ্ছে ধাপে ধাপে খুলেও দেওয়া হয়, যেমন এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং অন্যান্য সংস্থা বলেছে যে প্রথমত রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান যেগুলো আছে, গার্মেন্টস ফ্যাক্টরি আছে, তারপরে মৎস্য শিল্প আছে, এই ধরনের ফ্যাক্টরিগুলোকে হচ্ছে আগে অগ্রাধিকার ভিত্তিতে খুলে দিতে হবে, কিন্তু তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে যেন তাদের প্রতিটা কর্মকর্তা যেন স্বাস্থ্যবিধি মেনে চলে। প্রয়োজনে এমন আইন করা যেতে পারে যে যদি হচ্ছে এরকম আইন ভঙ্গ করে তাহলে তাদের কারখানা আবার বন্ধ হয়ে যাবে। তো দ্বিতীয় পর্যায়ে হয়তো কিছু অফিস আদালত খুলতে পারে, কিন্তু সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, এবং পরবর্তীতে আরও যদি অবস্থা অনুকূল হয় তখন যে স্কুল কলেজগুলো খুলে দেওয়া যেতে পারে। তো এটা আমার মনে হয় যে ধাপে ধাপে করলে সবচেয়ে ভালো হয়, একবারে সব কিছু খুলে না দিয়ে ধাপে ধাপে করে, এবং সেটা আবার অবজার্ভও করতে হবে যে আমরা আসলে কতটুকু হচ্ছে আমরা এই লকডাউনটা প্রত্যাহার করার পরে আমরা সুবিধা পাচ্ছি, সংক্রমণ কি বেড়েছে নাকি কমেছে নাকি একই রকম আছে, সব কিছু মিলেই কিন্তু হচ্ছে ডাক্তার কে এম বশিরুল হক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। 2 জেলায় জ্বর ও শ্বাসকষ্টে 2 জনের মৃত্যু হয়েছে। মেহেরপুরের মুজিবনগরে করোনা আক্রান্ত হয়ে রাতে একজন মারা যান, সকালে ওই রোগীর করোনা পরীক্ষার রিপোর্ট আসে পজিটিভ, জানান সিভিল সার্জন ডাক্তার নাসির উদ্দিন। গতকাল জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হলে তার নমুনা সংগ্রহ করে হাসপাতাল কর্তৃপক্ষ। তার মৃত্যুর পর লকডাউন করা হয়েছে পুরো উপজেলা। চুয়াডাঙ্গায় জ্বর সর্দি কাশিতে এক নারীর মৃত্যু হয়েছে। রাতে জীবননগরের একটি গ্রামে নিজ বাড়িতে মারা যান তিনি। স্থানীয়রা জানান বেশ কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন। নিহত নারীর নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ। সেই সঙ্গে আশপাশের 5টি বাড়ি লকডাউন করেছে স্থানীয় প্রশাসন। রমজানে মসজিদে 2 জন হাফেজ সহ মোট 12 জন মুসল্লি তারাবির নামাজ আদায় করতে পারবেন বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
করোনার সংক্রমণ রোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ। এছাড়া সবাইকে বাসায় তারাবির নামাজ আদায়ের অনুরোধ জানানো হয়েছে। এর সাথে মসজিদে জুমার নামাজ ও জামাত বিষয়ে ধর্ম মন্ত্রণালয়ের আগের দেয়া নির্দেশনা কার্যকর থাকবে। রমজান মাসে ইফতার মাহফিলের নামে কোনো অনুষ্ঠানের আয়োজন করা যাবে না। তারাবির জন্য 10 জন লোক সিলেক্ট করবে আর 2 জন হলো হাফেজ। এই 12 জন নিয়ে সেখানে তারাবির নামাজটা মসজিদে আদায় করা, সারা মসজিদে আদায় করা হবে। আমরা যদি মানুষকে মসজিদের বাইরে মানুষকে মসজিদে ঢুকতে দেই, সরকারের তো কোনো ক্ষতি নাই, মানুষের জীবন ঝুঁকি। দর্শক, করোনা আপডেটে নিচ্ছি একটা বিরতি, আমাদের সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ করোনা আপডেটে। শারীরিক দূরত্বের কোনো বালাই নেই বাজারগুলোতে। রোজার আগ মুহূর্তে ভিড় বেড়েছে নিত্যপণ্যের বাজারে। করোনা সতর্কতায় কাঁচা বাজার সরিয়ে নেওয়া হয়েছে উন্মুক্ত স্থানে, সেখানেও জটলা। আর পণ্যমূল্য স্থিতিশীল রাখতে বাজার মনিটরিং অব্যাহত রেখেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সামাজিক শারীরিক দূরত্ব, লকডাউন সবকিছুর অর্থই যেন পাল্টে যায় বাজারগুলোর দৃশ্য দেখলে। কোনো কিছুরই বালাই নেই এখানে। স্বাভাবিক সময়ের মতোই ভোগ্যপণ্য কিনছেন সবাই। দোকানিরাও নিরাপত্তার চেয়ে ক্রেতা সামলাতেই ব্যস্ত বেশি। একদিন পরেই পবিত্র রমজান, তাই বাজারে ভিড়ও খানিকটা বেশি। বাজার স্থিতিশীল আছে, তা আমরা যা যা রোজার জন্য টুকটাক কিনে নিলাম আর কি। বাজার রোজার বাজার সেরকম তো না এখন। অ্যাকচুয়াল মানুষের জীবনে নিরাপত্তা হলো সবচেয়ে বড় জিনিস। তার মধ্যে যে যা আছে বাধ্যতামূলক আসতেই হচ্ছে। বাজার আছে, সীমিতই আছে, বাজার সব কিছু সীমিত আছে, তবে কাস্টমার কম। শারীরিক দূরত্ব নিশ্চিতে রাজধানীর অধিকাংশ কাঁচা বাজার উন্মুক্ত স্থানে সরিয়ে ফেলা হয়েছে। ভিড় ছিল সেখানেও। চাহিদা মতো সবজি মাছ কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন ক্রেতা বিক্রেতারা। একটা জায়গা মাছ পিপলের গ্যাদারিংটা হইল না, পার্ট হইল, যেটা আমাদের জন্য ভালো হয়েছে। এখানে ওই রকম কাস্টমার হবে না কখনো, ঠিক আছে। তারপর সীমিত বেচা মনে করেন লস হইলো, চালায়া যাইতে হইব। ফাঁকা থাকার ফলে আমাদের সুবিধা হচ্ছে। রোজার আগে চড়া মশলার বাজার, দাম ঠিক রাখতে অন্যতম বৃহৎ পাইকারি বাজার শ্যামবাজারে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আদার দাম নিয়ে রীতিমতো তুগুলকি কাণ্ড দেখা যায় শ্যামবাজারে। তারা চায় না আদার ঘর খালি রেখেছেন। আবারও দেখুন আপনারা, 240 টাকা কিনেছি, 1 টাকা আড়তদারি। আমি খুচরা ব্যবসায়ী, আমি 42 টাকা বিক্রি করতেছি। যে বাউচার দিবে তার মালই বিক্রি করবো, আর যে বাউচার দিবে না তার মাল বিক্রি করবো না। আমরা তাদেরকে যতই বলি যে আপনারা আমাদেরকে একটা ডকুমেন্টস দেন, যে আপনার মালের দরকার নাই, আপনি খালি থাকেন, ডকুমেন্টস দেবেন, মাল নাই। শাটার যদি নামান, এই শাটার আর উঠবে না, বন্ধ থাকবে। অথচ প্রতি কেজি আদার দাম সর্বোচ্চ 97 টাকার বেশি হওয়ার কথা নয় বলে জানান কর্মকর্তারা। কথা বলে কি সে কাগজে। অভিযানের খবর পেয়ে দোকান বন্ধ করে চলে যায় অনেক আড়তদার। ছিল না কোনো মূল্য তালিকাও। 97 টাকার আদায় তারা বলেন যে 13 টাকার মতো খরচ পড়ে, 13 কি 14, অর্থাৎ 110 টাকার মধ্যে তাদের হয়ে যায়। সেই আমদানিকারকরা 110 টাকা যেটি তাদের খরচও পড়ে, উনাদেরকে বলেছেন 235 টাকা বিক্রি করতে, এবং তারা 245 টাকা এইভাবে দাম নিয়ে একটা নৈরাজ্যকর অবস্থা। এদিকে রাজধানী জুড়ে ব্যক্তিগত যানবাহন থেকে শুরু করে ঘর থেকে বের হওয়া মানুষের আধিক্য ছিল বৃহস্পতিবারও। বিভিন্ন স্থানে এর বিরুদ্ধে নানা কার্যক্রম পরিচালনা করে আইনশৃঙ্খলা বাহিনী। রিয়াজ রায়হান, যমুনা নিউজ। সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে দেখা গেছে রমজান মাসের চাঁদ। ফলে শুক্রবার থেকে ভৌগোলিক অবস্থান ভেদে বিশ্বের নানান দেশে শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান। রাতে তারাবির নামাজের পাশাপাশি সিয়াম সাধনার জন্য প্রস্তুত মুসলিম বিশ্ব। তবে প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে সবার মধ্যেই আতঙ্ক। সেই সাথে আছে লকডাউনের প্রভাবে অর্থমন্দা। বিশ্ব খাদ্য কর্মসূচির WFPর দুর্ভিক্ষের ঝুঁকিতে থাকা 10 দেশের মধ্যে 7টি মুসলিম প্রধান। একে যুদ্ধ সংঘাতের ফলে অর্থনৈতিক মন্দা, তার উপর করোনার প্রকোপ। সব মিলিয়ে সিয়াম সাধনার মাস যেন মুসল্লিদের জন্য আরেক পরীক্ষা।
করোনা ভাইরাসের কারণে মানুষ আতঙ্কিত, ক্ষুব্ধ। লকডাউনে দোকানপাট বন্ধ, সাথে আফগানরাও কর্মহীন। যোগান সরবরাহ কম থাকায় নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ঊর্ধ্বমুখী। রমজান চলে এলো, সরকার লকডাউন শিথিল করে অন্তত আধা বেলা কাজ করার অনুমতি দিক, যেন ইফতার বা সেহরিতে পরিবারকে কিছু খাওয়াতে পারি। বিশ্বজুড়ে শারীরিক দূরত্ব বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করা হচ্ছে। এই অবস্থায় রমজানে কারফিউর সময় দিনের পরিবর্তে রাত্রিকালীন করেছে ইরাক সরকার। এতে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে বাগদাদ, মসুলের বাজারগুলোয়। সরকারের সাহসী পদক্ষেপে দিনমজুর মানুষগুলোর মুখে হাসি ফুটেছে। তবে করোনা মোকাবেলায় স্বাস্থ্যবিধি এবং শিষ্টাচার মেনে চলতে হবে সবাইকে। কারফিউ শিথিল হলেও মানুষের হাতে টাকা নেই, আর ছোঁয়াচে ভাইরাসের আতঙ্কে অনেকেই বাইরে আসছেন না। তাই খাবার এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকানগুলোই শুধু সরগরম। অনেক দেশেই মসজিদে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি স্থগিত হয়েছে তারাবিহ, চলছে জীবাণুনাশক কার্যক্রম। তবে করোনা ভাইরাসের কারণে সবচেয়ে ঝুঁকিতে দান বা অর্থ সহায়তায় পরিচালিত ইউরোপের মসজিদগুলো। করোনার কারণে ইউরোপের মসজিদগুলো হুমকিতে, কারণ নিয়মিত নামাজ পড়তে আসা মুসল্লিদের সহযোগিতায় চলে এসব স্থাপনা। ভাড়ায় পরিচালিত মসজিদগুলো হয়তো পুরোপুরি বন্ধ করতে হবে। এ পরিস্থিতি এড়াতে তহবিল সংগ্রহের কর্মসূচি চালাচ্ছেন অনেকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে জানাচ্ছেন আবেদন, কিন্তু ফলাফল শূন্য। ইসলামী চিন্তাবিদরা বলছেন রমজানের মূল বার্তা সংযম। ধর্মচর্চার পাশাপাশি মানতে হবে স্বাস্থ্যবিধি, মোকাবেলা করতে হবে করোনার মতো ভয়াবহ প্রাদুর্ভাব। মৌলি ইসলাম, যমুনা নিউজ। হাজারে মাত্র 4 টাকায় মোবাইল ক্যাশ আউটে বেতন তুলতে পারবেন দেশের রফতানি খাতের শ্রমিকরা। আজ বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। এতে বলা হয়েছে, সরকারি প্রণোদনায় শ্রমিকদের মোবাইল ব্যাংকিংয়ে মজুরি প্রদানের ক্ষেত্রে ক্যাশ আউটে হাজারে 18 টাকার বদলে কাটতে হবে 8 টাকা। সংশ্লিষ্ট ব্যাংক তাদের কমিশন থেকে 4 টাকা আর শ্রমিকরা দেবেন বাকি 4 টাকা। শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা পরিশোধে 5,000 কোটি টাকার প্রণোদনা ঘোষণা করে সরকার। প্রণোদনার টাকায় বেতন ভাতা দিতে শ্রমিকদের তথ্য ব্যাংকে জমা দেওয়ার সময় আরও বাড়ানো হয়েছে। 26 এপ্রিলের মধ্যেই তথ্য দিতে হবে শিল্প মালিকদের। উদ্যোক্তারা বলছেন, শ্রমিকরা ছুটিতে থাকায় ব্যাংক হিসাব খুলতে বেকায়দায় পড়ছেন তারা। অনেকে মোবাইল নম্বর পরিবর্তন করায় যোগাযোগেও সমস্যা হচ্ছে। করোনা ভাইরাস সংক্রমণের প্রভাব পড়েছে অর্থনীতিতে। ক্ষতির মুখে দেশের সবচেয়ে বড় রপ্তানি খাত পোশাক শিল্প। এ অবস্থায় রপ্তানিমুখী শিল্পের শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা পরিশোধে 5,000 কোটি টাকার প্রণোদনা ঘোষণা করে সরকার। সিদ্ধান্ত হয়, পরিচয় নিশ্চিত হয়ে শ্রমিকের অ্যাকাউন্টেই টাকা পাঠিয়ে দেবে ব্যাংক। এজন্য 20 এপ্রিলের মধ্যে তথ্য জমা দিতে বলা হয় শিল্প মালিকদের। কিন্তু এ সময়ে অর্ধেক শ্রমিকের তথ্যও দিতে পারেনি তারা। এটা শুধু এনএফএস না, এর বাইরেও এটাকে আরো ডিটেইলে কাজ করতে হয়। তো এটাকে আবার ভেটিং করা হয়, এটাকে ক্রস চেক করা হয়। এই ফর্ম ডি সিগনেচার করার পরে ফ্যাক্টরি ওই ফর্ম ডিটা কালেক্ট করে। এই ফর্ম ডিটা কালেক্ট করে দেন তারা তাদের কমার্শিয়াল ব্যাংকে সেটা জমা দেয়। আমাদের ফ্যাক্টরিগুলি বন্ধ, অফিস বন্ধ, লোকজন যেতে পারে না। তারপরে ওই ডি ফর্মটা ফিল আপ করা, এটা কিন্তু অত্যন্ত ক্রিটিক্যাল একটা কাজ। এই কাজটা করতে গিয়ে আমাদের লোকজনের অনেক সময় লাগছে, তারা সময় মতো এগুলি করে আনতে পারছে না অফিস বন্ধ থাকার কারণে। এই অবস্থায় আমরা বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবর এবং অর্থ সচিব মহোদয়ের বরাবর আমরা একটা আবেদন করেছি যে এটাকে 30 তারিখ পর্যন্ত টাইমটা এক্সটেনশন করার জন্য। পোশাক শিল্প মালিকরা 10 দিন সময় বাড়ানোর দাবি জানালেও রোববারের মধ্যে সবার তথ্য জমা দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তাদের যদি আমি আবার ওই মে পর্যন্ত, মে 10 তারিখে দিই, তাহলে আবার মে 15 তারিখে তারা বেতন দেবে। যেগুলো পাইয়েছে তারা তাড়াতাড়ি আমাদের কাছে পাঠিয়ে দেবে। তাদেরকে আমরা জানিয়েছি, যেভাবেই হোক না কেন 26 তারিখের মধ্যে অবশ্যই আমাদের কাছে পাঠাতে হবে। 30 এপ্রিলের মধ্যেই বেতন দিতে প্রস্তুত রয়েছে ব্যাংকগুলো। শিল্প মালিকদের কাছ থেকে পাওয়া তথ্য নিয়ে কাজও শুরু করেছে তারা। পর্ষদের অনুমোদন পেলেই আবেদন পাঠানো হবে বাংলাদেশ ব্যাংকে। অলরেডি অ্যাপ্লিকেশনগুলো পেয়েছি এবং 50% পেয়েছি, আর 50% এটা পাওয়ার পরে আমরা এগুলো যাচাই বাছাই করব ক্রাইটেরিয়া অনুসারে তারা পায় কিনা। তারপরে আমরা এগুলোকে বা আমাদের বোর্ডের সম্মতি নিয়ে আমরা বাংলাদেশ ব্যাংকে অ্যাপ্লাই করব। আমাদের সিআইবি রিপোর্ট নিতে হবে, কারণ এন্ড অফ দ্য যদি টাকা না হয় না আসে তাহলে কিন্তু ব্যাংকেরই ক্রেডিট লস হবে। সো পুরো বোর্ডের অ্যাপ্রুভাল নিয়ে আমাদের সাবমিট করতে হবে। আমরা আশা করছি 26 তারিখের মধ্যেই আমরা সাবমিট করতে পারবো সমস্ত প্রপোজালগুলো, এবং তারপর বাংলাদেশ ব্যাংকের প্রসেস ফলো করে
30 তারিখের মধ্যে টাকা ডিসবার্স হয়ে যাবে। এবং বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন অনুযায়ী যেসব প্রতিষ্ঠান উৎপাদিত পণ্যের 80% রপ্তানি করে এবং গেল 3 মাস শ্রমিকের বেতন ভাতা পরিশোধ করেছে তারাই প্রণোদনার সুবিধা পাবেন। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, করোনা আপডেটে নিচ্ছে একটা বিরতি, আমাদের সাথেই থাকুন। দর্শক, স্বাগত আরেকবার। আপনারা দেখছেন করোনা আপডেট। করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করছেন চিকিৎসক, নার্সরা, তাদের সহযোদ্ধা স্বাস্থ্যকর্মীরাও। যদিও সেবা দিতে ভয় পাচ্ছেন কেউ কেউ, কিন্তু জীবন বাজি রেখে যারা কাজ করছেন তারা ভূষিত হচ্ছেন বীরের খেতাবে। করোনার বিরুদ্ধে এমনই এক যোদ্ধা বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের টেকনোলজিস্ট বিভূতিভূষণ হালদার। ঝুঁকি নিয়ে একাই রোগীদের নমুনা সংগ্রহ করে যাচ্ছেন তিনি। কাউসার হোসেনের প্রতিবেদন। প্রাণঘাতী করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়ার প্রস্তুতি। অগ্রভাগের সৈনিক শের-ই বাংলা মেডিকেলের টেকনোলজিস্ট বিভূতিভূষণ হালদার। সব নমুনা একাই সংগ্রহ করছেন তিনি, যাদের মধ্যে অনেকের শরীরেই ধরা পড়েছে কোভিড-19। কোনো মেডিকেল টেকনোলজিস্ট কোনো নমুনা সংগ্রহ করে না, একমাত্র আমি একাই এই করোনা ওয়ার্ডের বরিশাল শেরেবাংলা সব স্যাম্পল আমি নিজেই কালেকশন করছি। শুধু নমুনা সংগ্রহ নয়, রোগীদের মানসিকভাবে সুস্থ রাখতে প্রতিনিয়ত অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন মানব সেবায় ব্রত বিভূতিভূষণ। দেহে জীবন থাকা পর্যন্ত করোনা রোগীদের সেবা দেয়া চালিয়ে যাওয়ার প্রত্যয় তার। আগামীতে যদি আমি সুস্থ থাকি তাহলে সেগুলো আমার করা লাগবে এবং আমার আশা আছে, আমার শ্বাস যতক্ষণ আছে আমি ততক্ষণ কাজ করে যাব, করোনা রোগীদের পাশে থাকব। দেশের এই ক্রান্তি লগ্নে বিভূতিভূষণের এমন সাহসী পদক্ষেপে গর্বিত তার সহকর্মীরা। মেডিকেল টেকনোলজিস্ট বিভূতিভূষণ যে কাজ দেখিয়েছেন এবং একাই লড়ে যাচ্ছেন এই দক্ষিণাঞ্চলে নমুনা সংগ্রহের জন্য, বিষয়টি সত্যি প্রশংসা দাবিদার। পর্দার আড়ালে থেকে তিনি যেভাবে বুক চিতিয়ে রয়ে যাচ্ছেন একজন মেডিকেল টেকনোলজিস্ট হিসেবে, তাকে নিয়ে আমরা সত্যি গর্ববোধ করি। করোনার উপসর্গ নিয়ে বরিশাল মেডিকেলে আসা শতাধিক মানুষের নমুনা সংগ্রহ করলেও নিজের নমুনা এখনও পরীক্ষা করা হয়নি বিভূতিভূষণের। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল। রাজশাহী মেডিকেল কলেজে প্রতিদিনই বাড়ছে করোনা পরীক্ষার জন্য আসা নমুনার সংখ্যা। পিসিআর যন্ত্রের ধারণ ক্ষমতা ও কারিগরি সক্ষমতার অভাবে গত কয়েকদিনে উদ্বৃত্ত থেকে গেছে অনেক নমুনা। সময়ের মধ্যে পরীক্ষার বাধ্যবাধকতার কারণে যেগুলোর একটি অংশ পাঠানো হয়েছে ঢাকায়। চিকিৎসকরা বলছেন, এ অবস্থায় রাজশাহীতে দ্রুতই নমুনা পরীক্ষার সক্ষমতা বাড়ানো দরকার। ঢাকা চট্টগ্রামের বাইরে রাজশাহী মেডিকেল কলেজে প্রথম করোনা পরীক্ষা শুরু হয় এ মাসের প্রথম দিন থেকে। দিনের সর্বোচ্চ 94টি নমুনা পরীক্ষার সক্ষমতা সম্পন্ন পিসিআর মেশিনটিতে গত মঙ্গলবার পর্যন্ত 1000-এর বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে। নিয়মিত পরীক্ষার পরেও গত সোমবার উদ্বৃত্ত থাকা 163টি নমুনা পাঠানো হয় ঢাকায়। আমরা 94টা স্যাম্পলের রিপোর্ট দিতে পারি 24 ঘন্টায়, এবং তো এই ক্ষেত্রে বাকি যে স্যাম্পলগুলো থাকে সেগুলো কিন্তু আমাদেরকে একটা নির্দিষ্ট তাপমাত্রায় ফ্রিজে আপনার সংরক্ষণ করতে হয়। করোনা পরীক্ষায় নিয়োজিত এই চিকিৎসকের মতে রাজশাহীতে দ্রুত নমুনা পরীক্ষার সক্ষমতা আরও বাড়াতে হবে। হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে যদি কাজ করি তাহলে আমাদের এই সম্পূর্ণ স্যাম্পল যেগুলো থাকবে এগুলো আমরা প্রতিদিনই আমরা আপডেট রেজাল্ট তাৎক্ষণিকভাবে দিয়ে দিতে পারবো। সম্প্রতি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অব্যবহৃত থাকা একটি পিসিআর মেশিন বসিয়ে আরও একটি ল্যাব চালুর উদ্যোগ নেওয়া হয়। আসলে আমাদের তো এখানে জায়গা সম্পূর্ণ ছিল, পরে আমরা রুম ভেঙে দেখছি জায়গার ইয়েতে করা হয়েছে, এমন জায়গা আমরা বুঝিয়ে দিয়েছি, কাজ শুরু করতেছে এবং কাজ অলরেডি করতেছে কাজ। হাসপাতাল পরিচালনা পর্ষদ বলছে, বগুড়ায় পরীক্ষা শুরু হওয়ায় বিভাগের অনেক নমুনা এখন সেখানে যাবে। রাজশাহীতে নতুন মেশিনটি দ্রুত স্থাপনের জন্য তারা চেষ্টা করছেন। সেটি সম্পন্ন হলে দিনে 188টি নমুনা তারা পরীক্ষা করতে পারবেন বলে আশা করছেন। দিনরাত কাজ হবে, কিন্তু এই দিনরাত কাজ করলেও আমাদের 7 দিনের মধ্যে এটা সমাপ্ত হবে, এবং তারপরেও তারা বলেছেন যে তার চেয়েও কম সময়ের মধ্যে যদি আমরা পারি এটা শেষ করে ফেলব। রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষায় মঙ্গলবার পর্যন্ত মোট 22 জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। শিবলি নোমান, যমুনা নিউজ, রাজশাহী।
চিকিৎসা সেবায় নিয়োজিত স্বাস্থ্যকর্মীদের পিপিই জীবাণুমুক্ত করার স্বয়ংক্রিয় চেম্বার তৈরি করেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েট ছাত্রলীগের কয়েকজন কর্মী। এর মাধ্যমে মাত্র 4 সেকেন্ডেই জীবাণুমুক্ত হবে পুরো পিপিই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে লিকুইড কম্পোজিশনের অনুমোদন পেলে সর্বসাধারণের ব্যবহারের জন্য চট্টগ্রামের বিভিন্ন জায়গায় এই চেম্বার স্থাপন করা সম্ভব হবে। বিদ্যুৎ সংযোগের মাধ্যমে সার্বক্ষণিকভাবে চালু থাকবে জীবাণুমুক্তকরণ এই চেম্বারটি। ভিতরে দাঁড়ালেই স্বয়ংক্রিয় স্প্রের মাধ্যমে 4 সেকেন্ডেই জীবাণুমুক্ত হয়ে যাবে স্বাস্থ্যকর্মীদের গায়ে জড়ানো পুরো পিপিই। প্রক্রিয়াটি নিয়ন্ত্রিত হবে একটি সেন্সরের মাধ্যমে। স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার কথা মাথায় রেখেই চুয়েট ছাত্রলীগের উদ্যোগে তৈরি করা হয়েছে স্বয়ংক্রিয় জীবাণুমুক্তকরণ এই চেম্বারটি। কেউ যদি প্রবেশ করে তো তাকে 4 সেকেন্ড পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং 4 সেকেন্ড পর তাকে ডিটেক্ট করবে। ডিটেক্ট করার পর আমরা 3টা দিলাম, স্প্রে ইউজ করছে, যার কারণে কুয়াশার মাধ্যমে এটা হবে। ক্লোরিন সলিউশনটা হচ্ছে আমার পুরো পিপিইর মধ্যে হচ্ছে স্প্রে করা হবে। স্প্রে করলে হচ্ছে আমাদের মোটামুটি হচ্ছে জীবাণুনাশক হবে। প্রাথমিকভাবে চট্টগ্রামের করোনা চিকিৎসায় বিশেষায়িত হাসপাতাল চট্টগ্রাম জেনারেল হাসপাতালে দেয়া হয় এই চেম্বারটি। পর্যায়ক্রমে করোনা চিকিৎসায় অন্য হাসপাতালগুলোতেও দেয়া হবে এরকম একটি করে চেম্বার। এটা শুধুমাত্র যে ডাক্তার বা স্বাস্থ্যকর্মীর জন্য প্রয়োজন তা না, আমার হাসপাতালে যে সমস্ত রোগীগুলো আসবে তাদের জন্যও প্রয়োজন। তারাও যদি এটার ভিতর দিয়ে ঘুরে যায় তাহলে তার ভিতরে যদি জীবাণু থাকে সেটা জীবাণুমুক্ত হয়ে যাবে। জীবাণুমুক্তকরণের প্রতিটি চেম্বার তৈরিতে খরচ হচ্ছে 25 থেকে 30 হাজার টাকা। এ খরচের পুরোটাই বহন করছে চট্টগ্রাম সিটি মেয়র আজম নাসির উদ্দিন। 4 সেকেন্ডের মধ্যে এটা পুরো পিপিই এটা ডিসইনফেক্টেড হয়ে যাবে। তা আমি মনে করি এই সময়ের জন্য এটা খুব সময়োপযোগী একটা টেকনোলজি। আরও যেখানে যেখানে প্রয়োজন হবে এটা আমরা তৈরি করে সেগুলো সরবরাহ করব ইনশাআল্লাহ। বর্তমানে চট্টগ্রামে করোনা রোগীদের চিকিৎসা চলছে সরকারি বেসরকারি মিলিয়ে মোট 5টি হাসপাতালে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, চট্টগ্রাম। দর্শক, শেষ করব করোনা আপডেট। তার আগে এক নজরে দেখে নেব বিশ্বজুড়ে করোনা ভাইরাসের সবশেষ তথ্য। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা 1,86,000-এরও বেশি। 26,67,000 ছাড়ালো আক্রান্তের সংখ্যা। নতুনভাবে সংক্রমিত 31,000-এরও বেশি। নতুন করে প্রাণ গেছে আরও 2,000-এরও বেশি মানুষের। যুক্তরাষ্ট্রে নতুন করে মারা গেছেন 78 জন। দেশটিতে মোট প্রাণহানি প্রায় 47,700-রও বেশি। নতুনভাবে আরও 1,000-এরও বেশি সংক্রমিত। মোট আক্রান্ত 8,50,000-এরও বেশি। স্পেনে মৃতের সংখ্যা 22,000 ছাড়িয়েছে। 2,13,000-এর বেশি আক্রান্ত। নতুন সংক্রমিত 4,000-এরও বেশি। একদিনে প্রাণহানি 440। ইতালিতে একদিনে 534 জনের প্রাণহানি। মৃতের সংখ্যা 25,000-এরও বেশি। আক্রান্ত 1,87,000-এর বেশি। নতুনভাবে আরও প্রায় 3,000-এর মতো শনাক্ত। ফ্রান্সে মোট মৃতের সংখ্যা 21,000-এরও বেশি। একদিনে 531 জনের মৃত্যু হলো। নতুনভাবে সংক্রমিত প্রায় 2,600। মোট আক্রান্ত 1,60,000-এর কাছাকাছি। ব্রিটেনে আরও 638 জন মারা গেলেন করোনা ভাইরাসে। এই নিয়ে প্রাণহানির সংখ্যা 18,700 ছাড়ালো। আক্রান্তের সংখ্যা 1,38,000-এরও বেশি। নতুনভাবে সংক্রমিত 4,500। এই ছিল করোনা আপডেটে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।